তুই আগের মতো রয়ে গিয়েছিস রে নুসরাত। মার খেলে উফ শব্দ করিস না। তুই আমার হাতে মার খেতে মনে হয় পছন্দ করিস। হাত ছেড়ে দিল আরশ। দরজার বাহিরে যেতেই নুসরাত নিজের সর্বশক্তি দিয়ে ঠাস করে আরশের পিঠে থাপ্পড় মারল। এতক্ষণ চুপ ছিল এই সুযোগের অপেক্ষায়। আরশ দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করতে লাগলো। মেয়েটার এত বড় সাহস, তাকে মারে। এপাশ থেকে নুসরাত দরজা লাগানোর জন্য ধাক্কা দিচ্ছে, আর ওপাশ থেকে আরশ খোলার জন্য ধাক্কা দিচ্ছে। আরশের শক্তির কাছে নুসরাতের শক্তি কিছুই না। দরজা ধাক্কা দিতে দিতে বলল, তোর কাছে পেয়ে নেই বেয়াদব, একটা দাঁত জায়গায় থাকবে না। দরজা খুল অসভ্য মেয়ে। বড় ভাইয়ের উপর হাত তুলিস। আজ তোর একদিন কি আমার একদিন। আপনি কি করবেন আমি তা দেখে নিব। বড় বড় কথা বলা বন্ধ করে ভাগুন এখান থেকে। আমি আপনার সাথে মারামারি করতে গিয়েছিলাম, নিজেই এসে মারামারি লাগিয়ে দিলেন। আমার থেকে দূরে থাকবেন, না হলে মাথা ফাটিয়ে দিব। দরজা খুলতে পারলে তোর কি অবস্থা হবে নুসরাত, তুই চিন্তাও করতে পারবি না। তার দিয়ে সর্বশক্তি দিয়ে আরশ ধাক্কা দিল। আরশের এক ধাক্কায় দরজা খুলে গেল। রুমের ভেতরে প্রবেশের পূর্বে জায়ান এসে টেনে নিয়ে গেল আরশকে দরজার সামনে থেকে। কি বাচ্চাদের মতো ঝগড়া করিস কেন? রুমের দরজা নিয়ে টানাটানি করিস কেন? হ্যাঁ, দরজা ভেঙে হাতে নিয়ে নিবি নাকি? ওই বেয়াদব মেয়ে আমাকে থাপ্পড় মেরেছে ছোট ভাইয়া। দরজায় পা দিয়ে আঘাত করে বলল আরশ। এই দরজা খোল, থাপ্পড়ে উপরে পাটির দাঁত সোজা করে ফেলবো। রাগে চিৎকার করতে লাগলো আরশ। দাঁতের সাথে দাঁত কিরমির করলো। কপালে হালকা ঘাম জমা হয়েছে, তা হাত দ্বারা মুছে নিল। ঝাঁকড়া চুলগুলো পেছনের দিকে ঠেলে দিল আরশ। ও এমনি এমনি তো মারেনি। তুই কি করেছিস সেটা বল। আমি জানি তুই আগে কিছু করেছিস, তারপর ও কিছু করেছে। আর তুই ওর রুমে কি করছিস আরস? নিশ্চয়ই মেয়েটাকে জ্বালাতে আসছিস। ওর থেকে দূরে থাকবি। ও এমনি এমনি তোর সাথে ঝগড়া বাঁধিয়ে দেবে এটা আমাকে বিশ্বাস করতে বলিস তুই? তোকে আমি অন করলাম, ওকে তুই কিছু করলে আমি তোর মাথা ফাটিয়ে দেব। যে যার নিজের রুমে যাও। জায়ানকে নুসরাতের পক্ষপাতিত্ব করতে দেখে রাগে দরজার লাথি মারল। ফুসফুস করে বলল, হাতের কাছে পেয়ে যাই তোকে, তারপর দেখিস তোর কি করি আমি। সাবধানে থাকবি, আমার সামনে পড়বি না। পড়লে তোর কি হয় এক আল্লাহ জানে। আমি তোকে আস্ত রাখবো না। রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেল আরশ। ইসরাত নীরব দর্শক হয়ে এতক্ষণ এই সব দেখছিল। সবাই এখানে হাজির হলেও এক ব্যক্তি এখান থেকে উধাও, দ্য গ্রেট সৈয়দ জাইন হেলাল। নুসরাত রুমের দরজা খোলার পর ইসরাত রুমে ঢুকলো। কি হয়েছে বলল, কিন্তু নুসরাত নিশ্চুপ। নুসরাতকে সময় দিল। ইসরাত জানে সময় হলে নিজে থেকে জানাবে নুসরাত কি হয়েছে আরশের সাথে। চুপচাপ ওয়াশরুমে চলে গেল। বাড়িটা নিস্তব্ধ ছিল। এদের ঝগড়ার পর আরো বেশি নিস্তব্ধতা ঘিরে বসেছে। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে নুসরাত ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এক সপ্তাহ হয়ে গিয়েছে ভার্সিটিতে যায়নি। পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে মেয়েটা। এটা কোথায় সেটা কোথায় বলে বলে। আম্মা, আমার মাস্ক কই? নাজমিন বেগম নিচতলা থেকে চিৎকার করে বললেন, কাবার্ডে রাখা আছে, দেখ। আম্মা, আমার হিজাবের ক্যাপ কোথায়? আমার মাথায়। জিনিস ঠিক জায়গায় রাখিস না কেন? ঠিক জায়গায় রাখলে তো আর এভাবে খুঁজতে হয় না, নিজে খুঁজে নে। আমি পারবো না, আমার কাজ আছে। মুখ চুপসে হিজাবের ক্যাপ খুঁজতে লাগলো নুসরাত। খুঁজে না পেয়ে ইসরাতের কাবার থেকে তার হিজাবের ক্যাপ বের করে পরে নিল। নিচতলা ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছেন হেলাল সাহেব। সিঁড়ি বেয়ে লাফিয়ে লাফিয়ে নুসরাতকে নামতে দেখে হাত দিয়ে কাছে ডাকলেন। ওনার পাশ দেখিয়ে ইশারায় বসতে বললেন। ভার্সিটিতে যাচ্ছ? জি। নাস্তা করা শেষ? জি না। গতকাল সন্ধ্যায় শুনলাম আরসের সাথে ঝগড়া হয়েছে। তেমন কিছু না বড় আব্বু। হেলাল সাহেব নুসরাতের মাথায় হাত বুলিয়ে দিলেন। কিছুক্ষণ চুপ করে নুসরাতের মুখের দিকে তাকিয়ে থাকলেন। ধীরে সুস্থে বললেন হেলাল সাহেব, মা শোনো, মেয়েরা আস্তে ধীরে হাঁটে, এরকম লাফিয়ে লাফিয়ে হাঁটলে মানুষ খারাপ বলবে। আমাদের সামনে এভাবে হাঁটলে কোনো সমস্যা নেই, কিন্তু বাইরের মানুষের সামনে এভাবে করবে না। আর মাথায় সবসময় ওনা রাখবে। নুসরাত হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ল। হেলাল সাহেব বললেন, চলো মা, নাস্তা করে নাও। নুসরাত হেলাল সাহেবের পেছন পেছন হেঁটে গিয়ে খাবার টেবিলে বসলো। 8:15 বাজতেই সবাই এক এক করে খাবার টেবিলে হাজির হলো। এদিক সেদিক তাকাতে গিয়ে নুসরাতের চোখ পড়ল আরশের ওপর, যে তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। মুখের অভিব্যক্তি স্পষ্ট, একা পেরে কাঁচা চিবিয়ে খাবে। আলগোছে নিজের চোখ নিচের দিকে নামিয়ে নিল নুসরাত। ইসরাত এসে নুসরাতের ডান পাশের চেয়ারে বসলো। আরশ ফোনে কথা বলতে বলতে এসে নুসরাতের বাঁ পাশের চেয়ারে বসলো। ওপাশের লোক কি বলল শোনা গেল না। ঠিক আছে, চলে আসুন অফিসে। ওখানে দেখা হচ্ছে আপনার সাথে মিস ডেলা আমান। তারপর ফোন রেখে দিয়ে নুসরাতের দিকে শান্ত দৃষ্টিতে তাকালো আরশ। জুসের গ্লাস হাতে নেওয়ার বাহানা করে নুসরাতের কানের কাছে মুখ নিল। বলেছিলাম না আমার চোখের সামনে পড়বি না? পড়েছিস তো। এবার শুধু তোকে একা পেয়ে যাই, দেখিস কি করি। জুস হাতে নিয়ে সরে আসার সময় নুসরাতের হিজাবের কাছে নিজের মুখ নিল। নাক মুখ কুচকে নুসরাতকে ধমকে বলল,
চুলে শ্যাম্পু করিস না? কি বাজে গন্ধ তোর চুলে, ছি! মেয়ে মানুষ এত অপরিষ্কার হয়, তোকে না দেখলে জানতেই পারতাম না। নুসরাত কোনো কথার উত্তর দিল না, নিজের খাবার খাওয়ায় ব্যস্ত হয়ে গেল। এমন ভাব করলো যেন কোনো কিছু শুনতে পায়নি। হঠাৎ মনে হলো সে তো হিজাব পরেছে, তাহলে চুলের সুবাস পেল কিভাবে? নুসরাত অবাক হয়ে তাকালো, চোখের পাতা ফেলে আরশের দিকে হাঁ করে তাকিয়ে রইল। কি? আমি হিজাব করেছি, আপনি কিভাবে চুলের সুবাস পেলেন? আরও সামতামতা করলো। কোনো জুৎসই উত্তর না পেয়ে যা মুখে আসলো বলে দিল। তোর চুলের গন্ধ এত বাজে আর ঝাঁঝালো যে হিজাবের উপর দিয়েও গন্ধ ছড়াচ্ছে। মিথ্যা কথা বলার জায়গা পান না, মুখে যা আসলো তাই বলে দিলেন। সন্ধেবেলায় জাইন ইসরাতের রুমের দরজায় ধাক্কা দিল, ভেতর থেকে আসছি বলে উত্তর আসলো। 5 মিনিট পর যখন আসলো না, বিকট শব্দে ধমক দিল জাইন। কি করছো তুমি? দরজা খুলতে এত সময় লাগে? তাড়াতাড়ি আসো, আমার কাজ আছে। তোমার মতো বসে নেই। রুমের দরজা খুলে তাড়াতাড়ি বের হয়ে আসলো ইসরাত। ধমক খাওয়ার পরও মেয়েটা সুন্দর করে উত্তর দিল। জি ভাইয়া বলুন। ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দাও। আসলে ভাইয়া আব্বু ওয়াইফাই লাগায়নি বাড়িতে। এতদিন ধরে বলোনি কেন? বাস ওয়াইফাই নেই? তোমরা তো আগের মতো ব্যাকডেটেড হয়ে গিয়েছো। চাচা লাগেনি কেন? অনিকা, আহান আর আরিশার পড়ার ক্ষতি হবে বলে। হাত দিয়ে চুল মুঠোয় বন্দি করলো, হাতের তালু দিয়ে মুখের সেট জল মুছলো জাইন। এই, তোমরা কি পাগল? পড়ার ক্ষতি হওয়ার হলে এমনিতেই হবে। এসব ফাউল লজিক কে দিয়েছে তোমাদের? কুল সাইন, কুল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ ধুয়েছো কেন? যাও পড়তে বসো। আরেকটা ধমক খেয়ে ইসরাতের মুখ চুপসে গেল, সুন্দর মুখটা কালো হয়ে গেল। এই শোনো, চাচা বাসে আছে? জি আছে আব্বু বাসায়। জাইনের এক মুহূর্ত অপেক্ষা করলো না, ব্যস্ত ভঙ্গিতে নাসির সাহেবের রুমের দিকে চলে গেল। নাসির সাহেবের সাথে কিছু গুরুত্বপূর্ণ ডিসকাস শেষ করে ফোন কানে লাগিয়ে হ্যালো হ্যালো বলে নিজের রুমের ভেতর চলে গেল জাইন। রাত 8টার সময় ওয়াইফাই লাইন লাগানোর জন্য কিছু লোক আসলো। ওয়াইফাই লাগানো শেষ করে জাইনকে জিজ্ঞেস করলো কানেকশন কোথায় পর্যন্ত রাখবো। জাইনকে কথা বলতে না দিয়ে মেহরুন্নিসা বললেন, কম হইলে সিলেট বাজার পর্যন্তই ওয়াইফাইয়ের নেটওয়ার্ক রাখো। ওয়াইফাইয়ের লোকেরা মেহরুন্নিসার দিকে হাঁ করে তাকিয়ে থাকলো। এই হা কইরা তাকাইয়া আসোস কে? মুখ দিয়া তো মশা ঢুইকা যাইব। যেইটা বলছি ওইটা করো। জাইন ইশারা দিয়ে বলল হ্যাঁ বলতে। জাইনের কথা মতো সবাই হ্যাঁ বলল। নুসরাত এসে মেহরুন্নিসাকে টেনে নিয়ে চলে গেল। বাসের সামনে পর্যন্ত নেট থাকলেই হবে। ওয়াইফাই লাগানোর পর লোকেরা চলে গেল। রাতের বেলা ইসরাত, চিংড়ি মাছের তরকারিটা এদিকে দাও। ইসরাত নিজের খাবার খেতে থাকলো। জাইনের কথার কোনো উত্তর দিল না, এমন ভাব করলো যেন ও শুনেই নি জাইনের কথা। মেহরুন্নিসা পান খাওয়া লাল দাঁত বের করে বললেন, এই সেমরি, বড় ভাই কি কয় শুনতে পাস না? বেয়াদব সেমরি, ওইটার সাথে থাইকা নষ্ট হইয়া যাইতাছে। জাইন আর ইসরাত মেহরুন্নিসার প্রিয় নাতি। জাইনের কথা না শুনলে মেহরুন্নিসা নাক ফুলিয়ে ফেলেন। মেহরুন্নিসার বকা খেয়েও যখন তরকারি বাটি দিল না, তখন তিনি ঠাস করে নুসরাতের পিঠে থাপ্পড় মারলেন। ইসরাতের ওপরে রাগ নুসরাতের ওপর প্রকাশ করলেন। নুসরাত ভ্রু কুঁচকে তাকালো মেহরুন্নিসার দিকে। তাকে কেন থাপ্পড় মারলেন মেহরুন্নিসা জানতে চেয়ে কিছু জিজ্ঞেস করতে হলো না। মেহরুন্নিসা নিজেই বললেন, এইটার সাথে থাইকা আমার ভালো নাতিনটা খারাপ হইয়া যাইতাছে। নাসির, তুলে না কইছিলাম দুইটারে এক রুমে দিস না? তুই আমার কথা শুনলি না। আইজ আমার কথা শুনলে এই দিন দেখতে হইতো না। বিলাপ করতে লাগলেন মেহরুন্নিসা। হিলাল সাহেব বিরক্ত হলেন। খাবারের সময় এই কি নতুন নাটক? মেহরুন্নিসা কিছু বলতে গেলে হিলাল সাহেব চোখ দেখালেন, আর কিছু না বলে চুপ হয়ে গেলেন মেহরুন্নিসা। যাকে নিয়ে এত সব সে চুপ হয়ে বসে আছে। জাইন এসবে ভ্রুক্ষেপহীন। কে কি করলো না করলো তার কিছুই যায় আসে না। খাবার টেবিলে চামচের টুংটাং শব্দে মুখরিত। সাজিদার ছেলে শুভ্র খাবার খাওয়ার মাঝখানে শব্দ করছে। মাঝে মাঝে আম্মা আব্বা বলে ডাকছে। লুৎফা বেগম বললেন, ভাইয়া আগামীকাল চলে যাবে। কেন? আরো 2-1 সপ্তাহ থাক। আর থাকা যাবে না, আশিকটাও চলে গিয়েছে। কি খাচ্ছে না খাচ্ছে কিছুই জানি না। আর কিছুদিন পর তো মমরও পরীক্ষা, তাই 2 দিন বাদে যাওয়ার থেকে আগামীকালই চলে যাওয়াই। আচ্ছা, তোর ইচ্ছা, আমি তো আর কিছু বলতে পারি না। রাত 2:45। শনশন বাতাসের শব্দ, ঝিঝি পোকার ঝিঝি শব্দে পরিবেশ মুখরিত। যান্ত্রিক গাড়ি দু একটা চলাচল করছে। দোতলার বারান্দায় বসে খেয়াল করছিল ইসরাত। সন্ধেবেলার কথা মনে হলেই মন খারাপ হয়ে যাচ্ছে। আকাশে তারার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল ইসরাত। কি করছিস? তারা গুনছি। কথাগুলো শান্ত শোনালো নুসরাতের কানে। নুসরাত হে হে করে হাসলো। ফাউল কথা বলার জায়গা পাস না? তারা আবার গনা যায় নাকি? ইসরাত কথার উত্তর দিল না।
নিশ্চল হয়ে বসে রইল। যান্ত্রিক গাড়ির দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, আমি কি ব্যাকডেটেড? কে বলেছে তুই ব্যাকডেটেড? এত বড় সাহস কার? আমাকে বল, আমি ওর মুখ ফাটিয়ে দিব। ওই আরসের বাচ্চা বলছে তোকে তুই ব্যাকডেটেড। শালাকে সুযোগ পেলে অছর দিয়ে মেরে ফেলবো। নুসরাত বকবক করতে লাগলো। এত বকবক করার পর যখন দেখলো ইসরাত কথা বলছে না, মন খারাপ করে আছে, নুসরাত নিজেও চুপ হয়ে গেল। জোরে নিঃশ্বাস ফেলল। বারান্দায় দেওয়ালের সাথে লেগে বসে ইসরাতকে ইশারা করে তার কাছে বসার জন্য। আচ্ছা, যেই বলুক না কেন কথাটা, মন খারাপ করিস না। দাদাও তো আমাকে কত কি বলে, আমি কখনো মন খারাপ করি? কিন্তু দাদি দেখেছিলি জাইন ভাইয়ের পক্ষপাতিত্ব করে আমাকে ধমক দিয়েছিল। তুই জানিস না দাদার পছন্দের নাতি আরশ ভাই, জাইন ভাই আর তুই, এই দুইজনের কথা না শুনলে দাদা গাল ফোলায়। তোর কথা আমি না শুনলে দাদি গাল ফোলায়। তুই আর মন খারাপ করিস না। কিন্তু আর কোনো কথা নয়, চল শুয়ে পড়ি। আজ অনেক ঘুম আসছে, সারা দিন ধরে অনেক পরিশ্রম করছি, শরীর ব্যথা হয়ে গিয়েছে। বিছানায় শুয়ে পড়ে নুসরাত। মুখ দিয়ে ব্যথাতো শব্দ করলো। আয় হায়, কোমর ব্যথায় কোমর ফেটে যাচ্ছে। সকালবেলা যখন ইসরাত বাগানে পানি দিচ্ছিল তখন দোতলা বারান্দা থেকে জাইন ইসরাতকে ডাকলো। ইসরাত শুনতে পেয়েও প্রতিউত্তর করলো না। জাইন মনে করলো হয়তো বা শুনতে পায়নি, তাই তাড়াতাড়ি করে নিচে এসে বাগানে গেল। গিয়ে দেখলো বাগানে পানি দেওয়া শেষ করে ইসরাত পানির পাইপ বাড়ির পেছনের ঘরে রাখার জন্য নিয়ে যাচ্ছে। জাইন ডাকলো না, মেয়েটা এবারও প্রতিউত্তর করলো না। জাইন দৌড়ে গিয়ে পেছন থেকে হাত চেপে ধরলো মেয়েটার। ইসরাত হাত আলগোছে ছাড়িয়ে নিল। শান্ত অথচ গম্ভীর চোখে তাকালো জাইনের দিকে, আঙ্গুল তুলে শাসালো, পারমিশন ছাড়া আমার হাত ধরবে না ভাইয়া। আমি একদমই পছন্দ করি না কেউ আমার হাত আমার পারমিশন ছাড়া স্পর্শ করছে। জাইনের দিকে রাগী চোখে তাকিয়ে থেকে চলে গেল ইসরাত। জাইনের মুখ থেকে বেরিয়ে আসলো, মেয়েটা কি আমাকে ইগনোর করছে? আমাকে বলছে তার পারমিশন ছাড়া তাকে স্পর্শ না করার জন্য। নিজের দিকে আঙ্গুল তুলে বলল, আমাকে, এই জাইনকে, হাউ ডিয়ার শি। তারপর বিকট শব্দে চিৎকার আসলো। হাউ ডিয়ার শি। আজকের দিনে শুরুটা খিটখিটে মেজাজ দিয়ে শুরু হয়েছে জাইনের। মুখ কেমন ভার করে বসে আছে ড্রয়িং রুমের সোফার মধ্যে, চুল হাতের মুঠোয় পুড়ে মাথা নিচের দিকে দিয়ে বসে আছে। জাইনকে অতিরিক্ত চুপচাপ দেখে লিপি বেগম এসে পাশে বসলেন। পিঠে হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, বাবা, শরীর খারাপ করেছে? কাজে যাবি না? না আম্মু, কিছু খাবি? এই মুহূর্তে ব্ল্যাক কফি দিলে বেশি ভালো হয়। আচ্ছা, তুই রুমে গিয়ে রেস্ট কর, আমি কফি নিয়ে আসছি। জাইন রুমে যাওয়ার জন্য সোফা থেকে উঠে দাঁড়াতেই মাথা ঘুরে উঠল। সোফার হাতল এক হাত দিয়ে চেপে ধরে নিজেকে সামলালো। চোখের সামনে সবকিছু তিনটা করে ভাসলো। ধুম করে সোফায় বসে পড়ল, চোখ বন্ধ করে জোরে শ্বাস নিল। যখন স্থির হলো তখন উঠে হাঁটা ধরলো নিজের রুমের দিকে। আপনাদের স্যার তো দেখছি সময়ের বিষয়ে একটু পাংচুয়াল না। মিটিং হওয়ার কথা ছিল সকাল 10টায়, এখন বাজছে 10টা 5। আপনাদের স্যার কোথায়? মেয়েটার কথা শেষ হওয়ার পূর্বে কনফারেন্স রুমে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো সুঠাম দেহের অধিকারী সুদর্শন পুরুষ। কালো রঙের কোট, কালো রঙের প্যান্ট পুরুষটার সৌন্দর্যের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিয়েছে। আই এম সো সরি মিস ডেলা আহমদ। হাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে বলল পুরুষটা, 7 মিনিট লেট, অ্যাগেন সরি। ইটস ওকে মিস্টার আরুষ। তাহলে শুরু করা যাক। ইয়া শিওর। নিজেদের মধ্যে কথা বলা শেষ করে উঠে দাঁড়ালো কনফারেন্স রুম থেকে বের হওয়ার জন্য। দরজার কাছে গিয়ে আরশ এক হাত দিয়ে সামনের দিকে ডেলাকে যাওয়ার জন্য ইশারা করলো। ডেলা সামান্য হেসে সামনের দিকে চলে গেল। কনফারেন্স রুম থেকে বের হওয়ার পর আরশ এবং ডেলা একসাথে হেঁটে যাচ্ছিল। আই এম ইমপ্রেসড অন ইউ মিস্টার আরুষ। আরশ সৌজন্যতা রক্ষার্থে হালকা হেসে ধন্যবাদ জানালো। জায়ান চুপচাপ শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে, এই ফ্যান যদি খুলে ঠাস করে তার উপর পড়ে যায় তাহলে তার মুখ ফেটে গিয়ে দেখতে কিরকম হবে। ফোনের ভাইব্রেশনের শব্দে জায়ান নিজের চিন্তা ভাবনা দুদিকে ঝেড়ে ফেলে বিছানা হাতড়ে মোবাইল হাতে নিল। সেভ নাম্বারে যখন নাম লেখা দেখলো ইনায়া, তখন নাক মুখ কুঁচকে রইল। ফোনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এই শাকচুনি, এখন আমাকে কল দিচ্ছিস কেন? রিং বাজতে বাজতে কলটা কেটে গেল। যার প্রয়োজন সে কল দিবে বলে ফোন রাখতে যাবে, এর মধ্যে আবার কল আসলো। ফোনটা কানে লাগিয়ে কর্কশ গলায় বলল, হ্যালো বাবু, কল ধরছো না কেন? রাগ করেছো? আজ এত ভালো করে কথা বলছে কেন? বাবু কি বলছো? না কিছু না। একটা ভিডিও কল দাও। এখন বাবু? হুম। একটু পর কল দিবে দেই। না, এক্ষুনি দিবে তুমি কল, এত তামাশা করার কি আছে? এই তো আসল রূপ বের হয়ে আসছে। এতক্ষণ নাটক করছিল কেন শালি? বাবু কিছু বলছো?
না জান, কিছুই বলিনি। তাহলে কলে আসো। হুম। কাঁদো কাঁদো মুখ করে জায়ান ভিডিও কলে গেল। নিজ মনে হাজারটা গালি দিল ইনায়াকে, সাথে নিজেকেও গালি দিল। কেন যে গিয়েছিল এর সাথে রিলেশনে, আবার নিজেই উত্তর দিল আল্লাহই ভালো জানে। ভার্সিটি থেকে আসার পর শাওয়ার নিয়ে বিছানায় শুয়ে আছে নুসরাত। শরীরে কোনো শক্তি খুঁজে পাচ্ছে না, এমনি বিছানার মধ্যে শুয়ে চিৎকার করছিল। যখন দেখলো চিৎকার শুনেও কেউ আসছে না, তখন আয়নার সামনে দাঁড়িয়ে বিকট শব্দে আম্মা বলে চিৎকার করলো। নাজমিন বেগম নিচ থেকে সেই চিৎকার শুনলেন, একবার উপরে তাকিয়ে দেখলেন, তারপর আবার নিজের কাজে মনোযোগ দিলেন। নাজমিন, যাচ্ছিস না কেন? মেয়েটা তোকে ডাকছে। ভাবি এমনিই ডাকছে, ওসবে পাত্তা দিও না। যাস না, গিয়ে দেখ, দেখবি কোনো দরকারে ডাকছে। গিয়ে দেখো বড় ভাবি আয়নার সামনে দাঁড়িয়ে আছে, চোখের ডার্ক সার্কেল দেখছে আর চিৎকার করছে। এটা প্রতি সপ্তাহে হয়। ভার্সিটিতে যেদিন যাবে সেদিন এরকম কাণ্ড কারখানা হবে, এটা নিশ্চিত থাকবেন। লিপি বেগম দীর্ঘশ্বাস ফেললেন ওহ বলে। নিচতলা থেকে নুসরাতের চিৎকার শুনে কেউ না আসলেও ওপাশের রুম থেকে আরশ দৌড়ে নুসরাতের রুমে আসলো। মনে করলো হয়তো কোনো বিপদ হয়েছে। দরজার বাহির থেকে দেখলো নুসরাত কালি চুলগুলো মুখের সামনে এনে মুখ দিয়ে হাউ হাউ শব্দ উচ্চারণ করছে। তারপর আবার সোজা হয়ে চুলগুলো সুন্দরভাবে আঁচড়ালো। হাতের মুঠোয় চুল নিয়ে চুলগুলো একবার এপাশে আরেকবার আরেক পাশে নিয়ে পোজ দিতে লাগলো। এখন অবধি দরজার সামনে দাঁড়ানো আরুষকে খেয়াল করেনি নুসরাত। আমি তো জিনের মতো চিৎকার শুনে মনে করলাম কি না কি বিপদ হয়েছে। আমি তো ভুলেই গিয়েছিলাম তুই নিজেই একটা বড় বিপদ। নুসরাত হঠাৎ কথা বলার শব্দ শুনে হালকা কেঁপে উঠল। দরজার দিকে তাকিয়ে যখন আরুষ দেখলো, তখন এক লাফে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার সামনে দাঁড়িয়ে এসব কি করছিলি? কিছু না, কিছু তো একটা করছিলি, আমি দেখেছি। বল কি করছিলি? আসলে চোখের নিচে ডার্ক সার্কেল হয়েছে কি না কি, তাই দেখছিলাম। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না তোর ডার্ক সার্কেল। এদিকে আয়। হাত দিয়ে ইশারা করলো নুসরাতকে আরুষ। নুসরাতকে ঠাই হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে ধমক দিল। এদিকে আসতে বলেছি না? ছোট ছোট পায়ে এগিয়ে আসলো নুসরাত। আরুষের সামনে দাঁড়াতেই ঠাস করে থাপ্পড় পড়লো গালে। থাপ্পড় খেয়ে নুসরাতের মুখ হা হয়ে গেল। কিছু জিজ্ঞেস করার আগেই আরেকটা থাপ্পড় পড়লো গালে। থাপ্পড় খেয়ে শ্যামলা গালে 5 আঙ্গুলের দাগ পড়ে গেল। আরুষের দিকে ক্ষোভ নিয়ে তাকিয়ে রইল নুসরাত। আরুষ সেসবে পাত্তা না দিয়ে বলল, প্রথম থাপ্পড় খেয়েছিস সেদিন আমার পিঠে থাপ্পড় মারার জন্য, এবং দ্বিতীয় থাপ্পড় খেয়েছিস বড় ভাইয়ের সাথে বেয়াদবির জন্য। নিজের কথা শেষ করে নুসরাতকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে গেল নিজ রুমে আরশ। নুসরাত গালে এক হাত দিয়ে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল ওই জায়গায়। রাত 2টা কি 2:30। দোতলা বিশিষ্ট বাড়িটি থেকে শোনা যাচ্ছে বড় বড় গাড়ি মেইন রোড দিয়ে যাওয়ার শব্দ। নিস্তব্ধ রাত, নিশাচর প্রাণীর ঝিকঝিক শব্দ, ঝিঝি পোকার ঝিঝি শব্দ শোনা যাচ্ছে। সারা বাড়ির লাইট অফ। এই অন্ধকারের মধ্যে দোতলার প্রথম রুমের দরজা খুলে গেল। রুম থেকে বের হয়ে আসলো নুসরাতের মাথা। চারিদিকে তাকিয়ে যখন বুঝলো বাহিরে কেউ নেই, ধীর পা আগালো আরশের রুমের দিকে। আরশের রুমে সতর্ক পায়ে প্রবেশ করলো। চুপচাপ আরশের বিছানার কাছে বসলো। হাত দিয়ে মুখের ওপর নাড়াচাড়া করে দেখলো আরশ জেগে আছে কিনা। যখন কোনো নড়াচড়া দেখলো না, তখন আরশের মুখে আস্তে করে 2-3টা থাপ্পড় মারলো। আরশের মুখের দিকে তাকিয়ে কোনো বিরূপ প্রতিক্রিয়া না দেখে ঠাস করে থাপ্পড় মারলো গালে। তখনই ধুম করে চোখ মেলে তাকালো আরশ। আরেকটা থাপ্পড় মারার জন্য তোলা হাত ওইভাবে তোলাই রইল। আরশকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বিমূঢ় হয়ে গেল নুসরাত। নড়চড় করার শক্তি খুঁজে পেল না। নিজ মনে ভাবলো, রেডি কর কাল থাপ্পড় খাওয়ার জন্য। কে বলেছিল এরে থাপ্পড় মারার জন্য, এত রাতে আসার জন্য? আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে নাও। আর কোনোদিন আমার সামনে বসে থাকে ব্যক্তির সাথে পাঙ্গা নিব না, সুযোগ পেলে অবশ্যই নিব। আরশ এক ভ্রু তুলে নুসরাতের দিকে তাকিয়ে রইল। জিজ্ঞেস করলো, কি এত রাতে আমার রুমে কেন? আসলে ভাইয়া। কথা শেষ করার পূর্বেই ভেসে আসলো কর্কশ গলার শব্দ। বের হ। জি। আউট। তোকে সোজা বাংলায় বলেছি আমার রুম থেকে বের হ। নুসরাতকে এক জায়গায় বসে থাকতে দেখে কর্কশ গলায় ধমক দিল আরশ। আউট, আই সে গেট আউট ইডিয়েট। সকাল সকাল বাড়িতে রান্নার ধুম পড়েছে। আরশের নিউ বিজনেস পার্টনার দাওয়াত রক্ষার্থে আজ আসছেন সৈয়দ বাড়িতে। লিপি বেগম সকাল থেকে খিটখিটে মেজাজ নিয়ে ঘুরছেন। কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করার পর যখন দেখলেন কেউ তার কথা শুনছে না, নিজ নিজ কাজে ব্যস্ত, তখন তিনি নিজের রুমের দিকে গেলেন। রুমের দরজা ঠাস করে খুলে প্রবেশ করলেন। বিছানার দিকে তাকিয়ে দেখলেন হিলাল সাহেব চোখে চশমা ইটে খবরের কাগজ হাতে নিয়ে পড়ছেন নিশ্চিন্ত মনে। এটা দেখার পর লিপি বেগমের মাথা আরো বেশি গরম হয়ে গেল।
তিনি মরছেন চিন্তায়, আর এদিকে সবাইকে দেখো নিশ্চিন্ত হয়ে বসে আছে। রাগী মুখ নিয়ে বিছানার কাছে দাঁড়ালেন। হেলাল সাহেব একবার লিপি বেগমের দিকে তাকিয়ে আবার খবরের কাগজ পড়তে ব্যস্ত হলেন। লিপি বেগমের রাগ মাথায় চড়ে বসলো। কেউ তার কথা শুনছেই না, তাকে খেয়াল করছে না। বিছানার পাশের বক্সের ওপর থেকে পানি ভর্তি গ্লাস নিয়ে পানি ফেলে দিলেন হেলাল সাহেবের ওপর। বিছানা থেকে ধড়ফড় করে উঠে বসলেন হেলাল সাহেব। কি হয়েছে লিপি? লিপি বেগম উত্তর না দিয়ে তাকিয়ে থাকলেন হেলাল সাহেবের দিকে। হেলাল সাহেব ঘাবড়ে গেলেন। নিজ মনে ভাবলেন উনি আবার কি ভুল করলেন, কিছু মনে করতে পারলেন না। লিপি বেগমের দিকে তাকাতেই দেখলেন তার দিকে শান্ত হয়ে তাকিয়ে আছে। এরকম ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছো কেন? কি হয়েছে বলো। কিছু না। হেলাল সাহেব এক হাত দ্বারা লিপি বেগমকে জড়িয়ে ধরে পাশে বসালেন। কি হয়েছে বলো। কিছু না। আরে বলো কি হয়েছে। জায়ান কিছু করেছে? না। তাহলে জায়ান কিছু করেছে তাই না? না, আপনার ছেলে আরশ করেছে। আজ মেহমান আসবে। আপনার ছেলে গতকাল রাতেই তো আমাকে জানাতে পারতো, কিন্তু আপনার ছেলে আমাকে আজ জানাচ্ছে তার বিজনেস পার্টনার আসছে। এই ছেলের কোনো কাণ্ডজ্ঞান নেই, আপনার মতো হয়েছে একদম। তো এখন জানালে কি হয়েছে? আরে আপনি বুঝতে পারতেছেন না কেন? রান্না হবে কখন, নাস্তা হবে কখন, আর খেতে দিব কখন? দুপুরের খাবারের সময় হওয়ার আগে তো সবাই খিদে পেয়ে যায়। আজ যদি দুপুরের খাবারের টাইমের আগে বলে খিদে পেয়েছে, তখন দেখবে মজা। আর আপনাকে বলছি, কিছুক্ষণ পর এটা খাবো ওটা খাবো বলবেন না, তাহলে আজ আপনার একদিন, নইলে আমার একদিন। লিপি বেগম স্বামীর সাথে আরো কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করে রুমের বাইরে আসলেন। এবার কিছুটা শান্তি শান্তি লাগছে। নিজ মনে বিড়বিড় করলেন লিপি। হেলাল সাহেব বিমূর নেত্রে তাকিয়ে থাকলেন তার সহধর্মিণী যাওয়ার পথে। এসেছিল আরশের কথা বিচার দিতে, চলে গেল তাকে অপমান করে। মুখ দিয়ে বের হয়ে আসলো, আজব মেয়ে মানুষ। বাড়ির সামনে লাক্সারিয়াস একটি মার্সিডিজ এসে দাঁড়ালো। হর্নের শব্দে দোতলা থেকে নেমে আসলো আরশ। দরজার সামনে গিয়ে দেখলো বাড়ির কর্ত্রীরা ইতিমধ্যে সবাই এসে দাঁড়িয়ে আছে মেহমানকে নিয়ে আসার জন্য। ড্রাইভিং সিটে দরজা খুলে বাহিরে পা রাখলো এক রমণী। রমণীটি মার্সিডিজ থেকে নেমে কোটের বোতাম লাগালো। সাদা রঙের কোট, চোখে ডিওরে চশমা, ব্রাউন কালার সিল্কি চুল, বাতাসে এলোমেলো উড়ছে রমণী চুলগুলো। হাঁটার সাথে স্টেলিটো শব্দ করছে। নীরবতা ভেঙে আরশ বলল, ওয়েলকাম মাই হোম মিস ডেলা, থ্যাঙ্কস ফর কামিং। মেনশন নট মিস্টার। বাড়ির কর্ত্রীদের দিকে তাকিয়ে সালাম দিল ডেলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এখানে দাঁড়িয়ে সব কথা বলা শেষ করে ফেলবে? ভেতরে যাবে না? পরে গল্প করব। চলো মেয়ে, চলো। নাস্তা পরিবেশনের পর লিপি বেগম বললেন, নাও মেয়ে, খাওয়া শুরু করো, পরে গল্প হবে। আগে খাওয়া শুরু করো। জি। লিপি কাবাব এগিয়ে দিতে দিতে বললেন, এটা খেয়ে দেখো, দারুণ খেতে। না না, আর খেতে পারবো না আন্টি, আমার পেট পুরো ফুল হয়ে গিয়েছে। নিচতলায় শোরগোলের শব্দ শুনে রুম থেকে বের হলো জাইন, কে এসেছে সেটা দেখার জন্য। সেই সময় দরজা খুলে ইসরাত বের হলো রুম থেকে। পেছন থেকে নুসরাত বের হলো। জাইনকে খেয়াল করেনি নুসরাত। হঠাৎ দরজা খোলার জন্য দরজার পাশে দাঁড়িয়ে পড়েছিল জাইন। সরবাল মুখের সামনে থেকে ধাক্কা দিয়ে ইসরাতকে পাশে সরিয়ে সিঁড়ির দিকে চলে গেল। পেছন ফিরে তাকালে দেখতে পেত ইসরাতকে ধাক্কা দেওয়ার জন্য সে জাইনের ওপর ধপাস করে গিয়ে পড়েছে। নিচতলার সদর দরজা দিয়ে ভেতরে ঢুকছিল জায়ান। ঝড়ের গতিতে কেউ এসে জড়িয়ে ধরল তাকে। নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে জায়ান মেঝেতে ধপাস করে পড়ল। তার উপর পড়ল জড়িয়ে ধরা ব্যক্তিটি। মেঝেতে পড়ে একবার ব্যথা পেল জায়ান, আবার তার উপর কেউ পড়ার জন্য আরও একবার ব্যথা পেল কোমরে। মুখ দিয়ে বের হয়ে আসলো জায়ানের, কোন বালরে, পড়ার আর জায়গা পাস নিয়ে আমার উপর পড়তে হলো। নুসরাতের এই খামখেয়ালের জন্য আজ পরে গিয়ে মেয়েটা ব্যথা পেত। নিজে নিজে বিড়বিড় করে এসে দোতলার সিঁড়ির রেলিং ধরে দাঁড়ালো জাইন। নিচে একটা মেয়েকে কেন্দ্র করে বসেছিল সবাই। মেয়েটা সিঁড়ির দিকে পিঠ করে বসেছিল, তাই তার মুখ দেখা যাচ্ছিল না। সদর দরজা দিয়ে জায়ানকে ভেতরে ঢুকতে দেখে মেয়েটা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। জাইনের মুখ থেকে পড়ে যাবে বলার আগে জায়ানকে নিয়ে ধপাস করে পড়ল মেয়েটা। মেয়েটা যখন মেঝে থেকে উঠে কোট ঝেড়ে পেছনে ফিরে তাকালো, তখন দোতলা থেকে জাইন মেয়েটার মুখ দেখে নিচে নামলো। পেছন থেকে এসে হালকা স্পর্শ করলো। হোয়াট এ সারপ্রাইজ ডেলা। ডেলা নিজের পেছন থেকে চীনা পরিচিত মানুষের গলার আওয়াজ শুনে পেছন ফিরে তাকালো। যখন দেখলো মানুষটি তার প্রিয় একজন ব্যক্তি, দু হাত দিয়ে জড়িয়ে ধরলো জাইনকে। জাইন,
তুই এখানে? তো এটা কি? এটা আমার যমজ ভাই জায়ান। এই জন্যই তো বলি তুই আমাকে চিনতে পারছিস না কেন। এই জন্যই বলি ক্লিন শেভ করলি কখন? আর কি যেন বললো ছেলেটা? বাবা। ডেলাকে কথা শেষ করতে না দিয়ে জায়ান বলল, বলেছিলাম ভালো আছো তুমি? না না, এইটা তুমি বলনি। আরো কি যেন বলেছিলে। না না, এটা বলেছিলাম। নুসরাত, আমি ভালো আছি এটা বলছিলাম না? নুসরাত তবদুল খেয়ে তাকিয়ে থাকলো। ও কি জানে? ও তো এই মাত্র এখানে এসছে। তবুও জায়ানের কথায় সায় দিয়ে হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ল। তুই এখানে এখানে আসবি আমাকে আগে বললি না? আরুষের দিকে আঙ্গুল তুলে ইশারা করে বলল, মিস্টার আরুষের সাথে আমি নিউ ডিল সাইন করেছি। মিস্টার আরুষ ইনভাইট করেছিলেন আমাকে আসার জন্য। অ্যান্ড নাও আমি এখানে দাওয়াত রক্ষাতে। ও, আমার সাথে চল, তোর সাথে আমার অনেক কথা আছে। জায়ান ডেলাকে নিয়ে নিজের রুমের দিকে চলে গেল। লিপি বেগম চোখ মুখ কুঁচকে বসে রইলেন। মুখ দেখে বোঝা যাচ্ছে এই বিষয়ে মোটেও তিনি পছন্দ করেননি। একটা মেয়েকে নিয়ে তার ছেলে পার্সোনাল রুমে চলে যাচ্ছে, আর কেউ কিছু বলছে না। ছেলেরও তো দেখছেন কোনো কাণ্ড জ্ঞান নেই। যে সকল নাস্তা পরিবেশন করা হয়েছিল ড্রয়িং রুমে, সেগুলো নিয়ে কিচেনে রাখছিলেন নাজমিন। পিরিচে থেকে যাওয়া খাবারগুলো পাত্রে রাখছেন রোহিণী, আর ঝর্ণা সেগুলো পরিষ্কার করে নিজ নিজ জায়গায় রাখছেন। ড্রয়িং রুম থেকে খাবার কিচেনে নেওয়া শেষ করে নাজমিন চলে গেলেন। কিচেনে রয়ে গেলেন রোহিণী ও ঝর্ণা। দেখেছো, রোহিণী ওনার ছেলে একটা মেয়ে নিয়ে রুমে চলে গেল, এই বিষয়ে কিছুই বললেন না। আর আমাদের ছেলেমেয়েরা একটু জোরে কথা বললে এসে দোষ ধরতে শুরু করেন। নিজেদের সন্তান ঠিক নেই আর অন্যের সন্তানের পেছনে পড়ে থাকেন। আচ্ছা বাদ দাও এসব আপা, এসব বলে তো আর কিছু হবে না। যার যা ইচ্ছা করুক, আমাদের কি? কাজের মেয়ে রহিমা এসে তখন কিচেনে ঢুকলো। সেজো আম্মা, বড় ভাই কইছে কাউরে দিয়া যাইতে তার রুমে কাপি পাঠানোর জন্য। আচ্ছা তুই এখন যা আমার কাছে, আমি পাঠিয়ে দেব কাউকে দিয়ে। আপা আমি বসিয়ে দেই কফি, তুমি বাটিগুলো পরিষ্কার করে নাও। আমাদের কাজের বেডি পাইছে তারা, একজন পরে একজন শুধু অর্ডার দিয়েই যাচ্ছে। আচ্ছা বাদ দাও। কিচেনের সামনে দিয়ে যাচ্ছিল নুসরাত ও ইসরাত। হঠাৎ ভেতর থেকে ফুসুর ফুসুর শুনে কিচেনের দরজার পেছনে দাঁড়িয়ে গেল নুসরাত। ইসরাত কিছু জায়গা হেঁটে যাওয়ার পর যখন দেখলো নুসরাত তার সাথে নেই, সে ফিরে আসলো আবার পেছনের দিকে। ইসরাত দেখলো নুসরাত কিচেনের দরজার পেছনে লুকিয়ে কি যেন করছে। হালকা করে পেছন থেকে স্পর্শ করতে মেয়েটা কেঁপে উঠল। মনে হচ্ছে চুরি করতে এসে ধরা পড়ে গিয়েছে, এরকম মুখ বানিয়েছে। কি করছিস এখানে? নুসরাত হাত দিয়ে আস্তে আস্তে কথা বলার জন্য ইশারা করলো। ইসরাত ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলো নুসরাতের দিকে। ইশারা করলো কেন আস্তে কথা বলবে। ওই দেখ, এই মহিলারা আবার চুগলি করছে। এদের কি আর কোনো কাজ নেই? সারা দিন চুগলি করা ছাড়া। তাই তুই লুকিয়ে লুকিয়ে মানুষের কথা শুনবি? ইটস আ ব্যাড হ্যাবিট। মানুষের কথা লুকিয়ে শুনতে নেই। চুপ কর বেডি, আমি তো শুনবো। বলে চুল উড়িয়ে চলে গেল নুসরাত। ইসরাত ওখানে দাঁড়িয়ে রইল। মেয়েটা তার কথা শুনলো না। হঠাৎ করে মনে হলো তারা কি যেন একটা কাজ করতে যাচ্ছিল। ব্রেন ক্যাচ করলো নুসরাত তো চলে যাচ্ছে। এই মেয়ে যদি একবার বিছানায় শুয়ে পড়ে তাহলে সেখান থেকে তোলা মুশকিল হয়ে পড়বে। পেছন থেকে চিৎকার করে ডাকলো ইসরাত, এই মেয়ে। সময় 11টা বেজে 17 মিনিট। রৌদ্রোজ্জ্বল দিন হওয়ায় সূর্য খাড়াভাবে কিরণ ছড়াচ্ছে। এই রোদের মধ্যে নুসরাত এবং ইসরাত বাগানে গাছের নিচে জন্মানো আগাছাগুলো পরিষ্কার করছিল। নুসরাত তিক্ত বিরক্ত ইসরাতের উপর। এই গরমের মধ্যে মানুষ এসির নিচে বসে থাকে, আর ওরা কি করছে? আগাছা পরিষ্কার করছে। কপালে জমায়িত সেচ জল হাত দিয়ে পরিষ্কার করে নিল। ইসরাতের দিকে তাকিয়ে দেখল নাজমিন বেগমের বড় ওড়না সাথে কালো রঙের সুতি কামিজ পরে এই গরমে চুপচাপ আগাছা পরিষ্কার করে চলেছে। শুভ্র মুখ লাল হয়ে আছে রোদের তাপে। ঘামে সারা শরীর চপচপে হয়ে গেছে। বিকেলে করলে কি হতো? এখন চলে যাই, পরে করব। দেখো ঘেমে লাল হয়ে যাচ্ছি। ইসরাত পাত্তা দিল না। ও জানে মেয়েটা কাজ না করার জন্য বাহানা খুঁজছে। একবার যদি রুমে যাই আর 1 মাসের মধ্যে বাগানে নিয়ে আসা যাবে না। নুসরাতের কথা উত্তর না দিয়ে ইসরাত বলল, পানির পাইপ নিয়ে আয়। আমি এই গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি আর তুই পানির পাইপ নিয়ে আসছিস? আজ যদি আমি মারা যাই, এর ড্রাইভার কি তুই নিবি? নুসরাতের পেছন থেকে গম্ভীর স্বরে বলল আরশ। তুই এত তাড়াতাড়ি মরবি না, যা কাজ কর গিয়ে। দিন দিন অলস হয়ে যাচ্ছিস। সারাদিন মোবাইল টিপা, খাওয়া আর ঘুম ছাড়া কি করিস? সামান্য বাগান পরিষ্কার করতে এসে এত বাহানা করিস? তোর ভবিষ্যৎ তো দেখছি অন্ধকার, সেখানে কোনো আলোর ছিটে ফোটাও নেই। নুসরাত কপালে ভাঁজ ফেলল, নাক মুখ কুচকে পেছনে ফিরে আরশের দিকে তাকালো।
রোদের তাপে সবকিছু অন্ধকার লাগলো। চোখের পাতা কয়েকবার বন্ধ করে খোলার পর সামনে আরুষকে পরিষ্কার দেখতে পেল। কালো শার্ট ও কালো ট্রাউজার পরে সামনে দাঁড়িয়ে আছে। সব সময়ের মতো এক হাত ট্রাউজারের পকেটে। নুসরাত নিজ মনে গালি দিল আরুষকে। শালা আবার চলে এসেছে। আমার কাজে বাঁ হাত না ঢুকালে শালার পেটের ভাত হজমই হয় না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মুখ দেখছিস? যা পানির পাইপ নিয়ে আয়।